আসসালামু আলাইকুম। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা অর্থনীতি ফার্স্ট পেপারের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ মূলধন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো আজকের লেকচারে মূলধনের বেসিক কিছু বিষয় দেখার চেষ্টা করব। পরবর্তী লেকচারে আমরা মূলধন নিয়ে কয়েকটি অঙ্ক দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন আমাদের ক্লাসে এন্টার করি। ওকে, সো এট ফার্স্ট মূলধন কি? মূলধন সাধারণ অর্থে টাকাকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে সব টাকা বা সম্পদ মূলধন নয়। মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান। এটা পরীক্ষায় সংজ্ঞা আকারে লিখবে, অবশ্যই মাস্ট এই সংজ্ঞাটা দেখে রাখবে। ওকে, মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান। যেমন ধরো এখানে আমরা একটা ফটো দিয়ে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি যে বর্তমান বুক। সো এটা যদি বর্তমান বুক করা হয়ে যায় তাহলে এটা মূলধন হবে না। আমরা যদি এটাকে বুক না করে ভবিষ্যতের জন্য রেখে দেই এবং এটা ডিম দেই তাহলে এটা থেকে যে আসবে সেটা হচ্ছে মূলধন। ওকে, সো এখানে একটা বুকের সংজ্ঞা আছে, সংজ্ঞাটি দেখে নিতে পারো। আমরা এটা মার্ক করে দিয়ে দেই, এই সংজ্ঞাটি দেখে নেবে, হোপফুলি উপকৃত হবে। ওকে, সো মুভিং টু দ্য নেক্সট স্লাইড। ওকে, মূলধনের প্রধান বৈশিষ্ট্য, এটা উৎপত্তি হচ্ছে সঞ্চয় হতে। মূলধনের উৎপত্তি হচ্ছে সঞ্চয় হতে। তারপর মূলধনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে অতীত শ্রমের ফল। এখানে আমরা ভেক্টর আকারে এবং ফটো আকারে দিয়েছি যাতে ভালোভাবে মনে থাকে। ওকে, সো হিয়ার ইজ দ্য টু কি ক্যারেক্টারিস্টিক্স অফ মূলধন। ওকে, সো এটার প্রকৃতি, এটা হচ্ছে নিষ্ক্রিয় উপাদান, অস্থায়ী, উৎপাদন খরচ বিদ্যমান। এই তিনটা বৈশিষ্ট্য দেখে রাখবে, আমরা একটু মার্ক করে দেই। এবং এখানে আরও তিনটা রয়েছে, উৎপাদনশীল এবং ভবিষ্যৎ আয়ের উৎস, এবং কর্মসংস্থান বৃদ্ধি করে, এবং মূলধন গতিশীল। ওকে, সো এগুলো হচ্ছে মূলধনের বৈশিষ্ট্য। মূলধনের বৈশিষ্ট্যগুলো দেখে রাখবে, খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। সো পরীক্ষায় আসলে যাতে অ্যান্সার করতে পারো সেজন্য এগুলা কয়েকবার দেখলে উপফুলি মুখস্থ হয়ে যাবে, এবং স্লাইডে ভিজুয়ালাইজ করা আছে, এখান থেকে আরও সহজে মুখস্থ করতে পারবে ইনশাল্লাহ। ওকে, সো আমরা পরবর্তী স্লাইডে যাই। মূলধনের শ্রেণী বিভাগ। সো মূলধনকে কয়েক ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্থায়িত্বের ভিত্তিতে। তো স্থায়িত্বের ভিত্তিতে মূলধনকে দুই ভাগে ভাগ করা যায়, একটা স্থায়ী মূলধন, একটা হচ্ছে চলতি মূলধন। আবার মালিকানার ভিত্তিতে মূলধনকে ভাগ করা যায়। মালিকানার ভিত্তিতে মূলধন তিন প্রকার: ব্যক্তি, জাতীয় এবং আন্তর্জাতিক। ব্যক্তিগত মূলধন যেটা, এটা নিজস্ব, জাতীয় যেটা এটা হচ্ছে অভ্যন্তরীণ অর্থাৎ দেশের ভেতর, এবং আন্তর্জাতিক যেটা এটা হচ্ছে বিশ্বব্যাপী। ওকে, এবং ব্যবহারের ভিত্তিতে আবার কয়েক ভাগে ভাগ করা হয়। সো ব্যবহারের ভিত্তিতে ভোগ্য, উৎপাদক, নিমজ্জমান, ভাসমান এবং ঘূর্ণায়মান, এইগুলা ভাগে ভাগ করা হয়। সো এইটা থেকে এমসিকিউ আসে, এইটা অবশ্যই দেখে রাখবে যাতে এমসিকিউতে ভালো হয়। তো আমরা পরবর্তী স্লাইডে যাই, চলো বিস্তারিত দেখি। ওকে, স্থায়ী বনাম চলতি মূলধন। তাহলে এখানে দেখো পয়েন্ট আকারে দেওয়া আছে স্থায়ী মূলধন কোনটা এবং চলতি মূলধন কোনটা। এখানে দেখো সংজ্ঞা দেওয়া আছে স্থায়ী মূলধন কোনটা, যা বহুবার ব্যবহার করা যায় এবং সহজে নিঃশেষ হয় না। অন্যদিকে চলতি মূলধন হচ্ছে যেটা একবার ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায় এবং রূপ পরিবর্তন করে। পরবর্তী হচ্ছে স্থায়িত্ব। স্থায়ী মূলধন হচ্ছে দীর্ঘস্থায়ী, অন্যদিকে চলতি মূলধন হচ্ছে স্বল্পস্থায়ী। চলতি মূলধন স্বল্পস্থায়ী এবং চলতি মূলধন স্বল্পস্থায়ী, মূলধন দীর্ঘস্থায়ী। ওকে, সো এখানে দেখো উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো দেখে নিতে পারো। দেখো এখানে দেওয়া আছে যন্ত্রপাতি, কলকারখানা এবং ঘরবাড়ি, আর এটাতে
আছে তুলা, কয়লা, বীজ, এগুলা কিন্তু একবার ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায় অথবা রূপ পরিবর্তন হয়, দ্যাটস ওয়াই এগুলা চলতি মূলধন। ওকে, মুভিং টু দ্য নেক্সট স্লাইড। ওকে, মালিকানা ও ব্যবহার ভিত্তিক মূলধন। ওকে, আমরা এখানে অনেকগুলো টপিক একত্রে চলে আসছে, তো চলো আমরা দেখার চেষ্টা করি। ব্যক্তিগত মূলধন, যেটা ব্যক্তির মালিকানাধীন। দেখো এখানে উদাহরণ হিসেবে কৃষকের লাঙ্গল, কলকারখানার শেয়ার, এগুলো দেওয়া আছে। তারপর হচ্ছে জাতীয় মূলধন। জাতীয় মূলধন হচ্ছে যেটা রাষ্ট্রীয় মালিকানাধীন, যেমন রেলওয়ে, বিমান, তারপর সরকারি যতগুলো প্রজেক্ট আছে সবগুলো হচ্ছে জাতীয়। তারপর হচ্ছে আন্তর্জাতিক, স্বাধীন রাষ্ট্রসমূহের যৌথ মূলধন, যেমন বিশ্ব ব্যাংক, IMF, এগুলো হচ্ছে আন্তর্জাতিক মূলধন। ওকে, তারপর হচ্ছে ব্যবহার ভিত্তিক মূলধন, অর্থাৎ আমরা যেটা পড়ে এসেছিলাম ব্যবহারের ভিত্তিতে মূলধন। সো এটা হচ্ছে ব্যবহারের মূলধন হচ্ছে ভিত্তিতে মূলধন। প্রথমটি হচ্ছে নিমজ্জমান মূলধন। নিমজ্জমান মূলধন হচ্ছে যেটি হচ্ছে একটি নির্দিষ্ট উৎপাদন কাজেই ব্যবহারযোগ্য, যেমন রেল ইঞ্জিন, লোহা গলানো চুল্লি। মেনলি রেল ইঞ্জিন দিয়ে এক্সাম্পলটা দেওয়া যায়। রেল ইঞ্জিন শুধুমাত্র রেল চলাচলের অর্থাৎ ট্রেন চলাচলের কাজে ব্যবহৃত হয়। এখানে কিন্তু অন্য কোনো গাড়ি যেতে পারবে না এই ওয়েতে বা এই রাস্তা দিয়ে, দ্যাটস ওয়াই রেল ইঞ্জিনটা হচ্ছে নিমজ্জমান মূলধন। তারপর হচ্ছে ভাসমান মূলধন। ভাসমান মূলধন একাধিক বা ভিন্ন ভিন্ন উৎপাদন কাজে ব্যবহারযোগ্য, যেমন কয়লা, বিদ্যুৎ, এগুলো দিয়ে কিন্তু একসঙ্গে বিভিন্ন উৎপাদন কাজে ব্যবহার করা যায়, দ্যাটস ওয়াই এটা হচ্ছে ভাসমান মূলধন। ওকে, সো নেক্সট স্লাইডে যাই। অর্থনীতিতে মূলধনের গুরুত্ব ও কার্যাবলী। সো প্রাকৃতিক সম্পদের পূর্ণ ব্যবহারের জন্য মূলধনের গুরুত্ব অপরিসীম। তারপর হচ্ছে শ্রমের দক্ষতা বৃদ্ধি, বৃহৎ আয়তন উৎপাদন, কর্মসংস্থান এবং জীবনমানের মানোন্নয়ন, এসব কাজের জন্য মূলধনের গুরুত্ব রয়েছে অর্থনীতিতে অপরিসীম। সো মুভিং ফরওয়ার্ড টু দ্য নেক্সট স্লাইড। ওকে, মূলধনের গতিশীলতা। মূলধন কিন্তু স্টিল এক জায়গায় বসে থাকে না, মূলধন গতিশীল, এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায় রূপান্তর। আমরা ফটোতে চিত্রের সাহায্যে বোঝানোর চেষ্টা করেছি। সো দেখো এখানে সংজ্ঞা দেয়া আছে। মূলধন এক শিল্প থেকে অন্য শিল্প এবং এক স্তর থেকে অন্য স্থলে স্থানান্তরকেই মূলত মূলধনের গতিশীলতা বলে। সো মূলধনের নির্ধারক সমূহ এখানে লিখে দেয়া আছে। হিয়ার ইউ ক্যান সি বিনিয়োগের পরিবেশ ও সুযোগ সুবিধা, সুদের হার, সরকারের কর, তারপর রাজনৈতিক স্থিতিশীলতা, এইসব বিষয়ের ওপর ডিপেন্ড করে মূলধনের গতিশীলতা। ওকে, গতিশীলতার বিভিন্ন রূপ। ওকে, মূলধনের গতিশীলতা কিন্তু কয়েক প্রকারের হতে পারে। প্রথমটি ভৌগোলিক, অর্থাৎ এটা হতে পারে অভ্যন্তরীণ। ভৌগোলিকের মধ্যে আবার কিন্তু দুইটা ভাগ আছে, একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটা হচ্ছে আন্তর্জাতিক। যদি দেশের ভেতর হয়, সিলেট থেকে ঢাকা অথবা ঢাকা থেকে রংপুর, চট্টগ্রাম, আর দেশের ভেতর যদি হয় তাহলে ভৌগোলিক, আর যদি দেশের বাইরে হয় তাহলে আন্তর্জাতিক গতিশীলতা। ওকে, তারপরের গতিশীলতা হচ্ছে কারবারগত বা শিল্পগত। ওকে, কারবারগত, যেমন পোশাক শিল্প থেকে স্বর্ণের ব্যবসা বিনিয়োগ করা, এটা হচ্ছে কারবারগত বা শিল্পগত গতিশীলতা। তারপরেরটি হচ্ছে স্তরগত। স্তরগত গতিশীলতা কোনটি? স্তরগত হচ্ছে চলতি মূলধন থেকে স্থায়ী মূলধনে রূপান্তর। একটা এক্সাম্পল, যেমন ধরো একটা স্তর থেকে অন্য একটা স্তরে মুভ অন করা হচ্ছে স্তরগত গতিশীলতা। একটি গতিশীলতা আমরা পাই, এগুলো থেকে MCQ এসে থাকে এবং CQ এর ক অথবা খতে আসতে পারে, অথবা কোনো সময় গ এবং বড় গতে আসতে পারে। সো ভালো করে দেখে রাখবে, হোপফুলি স্লাইডগুলো দেখলে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। সো নেক্সট স্লাইডে মুভ অন করি। মূলধনের যোগানের উৎস। দেখো এখানে মূলধনের যোগানের উৎসগুলো লিখে দেওয়া আছে, অভ্যন্তরীণ উৎস এবং বৈদেশিক
উৎস। সো অভ্যন্তরীণ উৎস কী কী? চলো আমরা একটু অভ্যন্তরীণ উৎসগুলো দেখার চেষ্টা করি। প্রথমটি হচ্ছে নিজস্ব আয়। নিজস্ব আয় থেকে কিন্তু মূলধনের যোগান আসতে পারে। তারপর রাজস্ব উদ্ধৃত, তারপর নেট মূলধন আয়, বেসরকারি সঞ্চয়, তারপর অতিরিক্ত কর আরোপ এবং আর্থিক প্রতিষ্ঠান, এইসব বিষয় থেকে কিন্তু মূলধনের যোগান আসতে পারে। এগুলো হচ্ছে অভ্যন্তরীণ, সবগুলা হচ্ছে মূলধনের অভ্যন্তরীণ উৎস। ওকে, সো আমরা এবার বৈদেশিক উৎসগুলো একটু দেখার চেষ্টা করি। মূলধনের বৈদেশিক উৎস। ওকে, সো বৈদেশিক উৎস হচ্ছে বৈদেশিক ঋণ, তারপর হচ্ছে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ অর্থাৎ এফডিআই। এগুলা হচ্ছে মূলধনের যোগানের উৎস, বৈদেশিক উৎস মূলত। সো এই স্লাইডটি দেখে রাখবে, এমসিকিউর জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। হোপফুলি কনসেপ্টগুলো ক্লিয়ার। ওকে, সো মূলধনের গঠন প্রক্রিয়া। এবার আমরা মূলধনের গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দেখো এখানে লেখা আছে যে শুধু সঞ্চয় বাড়লেই মূলধন গঠন হয় না, যদি না তা বিনিয়োগ করা হয়। সো মূলধন গঠন করতে হলে কয়েকটি স্টেপ অবলম্বন করতে হবে। সো আমরা এগুলো দেখি। চলো, আর্থিক সঞ্চয় সৃষ্টি। আয়ের যে অংশ বুক না করে জমিয়ে রাখা হয় সেটা থেকে মূলধন গঠন হয়। এবং সঞ্চয় সংগ্রহ, বিক্ষিপ্ত সঞ্চয়গুলোকে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে একত্রিত করা। তারপর হচ্ছে মূলধন দ্রব্য রূপান্তর বা বিনিয়োগ। সংগ্রহীত অর্থ যখন যন্ত্রপাতি বা কাঁচামাল করে ব্যবহৃত হয় তখন তা দ্রব্যে রূপান্তর বা বিনিয়োগ করা হয়। এগুলোর মাধ্যমে মূলধন গঠন করা হয়। ওকে, মূলধন গঠনের প্রধান তিনটি উপাদান। এই তিনটি উপাদান কিন্তু আমরা চাহিদার বৈশিষ্ট্য হিসেবে দেখেছিলাম। তো চলো আমরা এগুলো এক নজরে দেখে নিই। সঞ্চয়ের সামর্থ্য, আয়ের স্তরে ওপর নির্ভরশীল। আয় বাড়লে সামর্থ্য বাড়ে। আয় বাড়লে অর্থাৎ সামর্থ্য বাড়ার কারণে এটা আয়ের স্তরের ওপর নির্ভরশীল। সঞ্চয়ের ইচ্ছা, দূরদৃষ্টি, পারিবারিক স্নেহ মমতা, উচ্চাবিলাস, যানমালের নিরাপত্তার ওপর নির্ভরশীল। বিনিয়োগের সুবিধা, উন্নত ব্যাংক ব্যবস্থা, শেয়ার বাজার এবং লাভজনক সুদের হার। এই তিনটা উপাদান কাজ করে কিন্তু মূলধন গঠনের ক্ষেত্রে। ওকে, সো মুভিং টু দ্য নেক্সট স্লাইড। উন্নয়নশীল দেশে মূলধন গঠনের সমস্যা। সো মূলধন গঠনের ক্ষেত্রে কয়েকটি সমস্যা দেখা দেয়, যেমন সঞ্চয়ের অভাব, উচ্চ কর ও সুদের হার, তারপর হচ্ছে দুর্বল অবকাঠামো, বিনিয়োগ পরিবেশের অভাব এবং রাজনৈতিক অস্থিতিশীলতা, নিম্ন মাথাপিছু আয়। এসব কারণে কিন্তু উন্নয়নশীল দেশে মূলধন গঠনে সমস্যা হয়ে থাকে। যেমন আমাদের দেশ অর্থাৎ বাংলাদেশে ভালো কিন্তু মূলধন গঠন হয় না অনেক ক্ষেত্রে। সো সিকিউতে আসলে এই কয়েকটি পয়েন্ট একটু বিস্তারিত লিখে দিলে হোপফুলি তুমি ভালো একটি পয়েন্ট ক্যারি করতে পারবে। ওকে, মুভিং টু দ্য নেক্সট স্লাইড। ওকে, মূলধন গঠনের হার। এটা কিন্তু এক্সামে সিকিউ গো অথবা বড় গ নাম্বারে আসতে পারে। সো তোমরা ভালো করে দেখে রাখবে। তো প্রথমেই আমরা সংজ্ঞাটা দেখে নিই যে তো ক নাম্বার অথবা খ নাম্বারে আসতে পারে। কোনো দেশে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে মূলধনের যে পরিমাণ বৃদ্ধি পায় তা শতকরা হারকে মূলধন গঠনের হার বলে। এটা কিন্তু দেখে রাখবে, সিকিউর ক অথবা খ অপশনে আসতে পারে। এটা কিন্তু কর জন্য ইম্পর্টেন্ট, সিকিউর কতে আসতে পারে। ওকে, সো এখানে দেখো মূলধন গঠনের হারের একটি সূত্র দেওয়া আছে। এই সূত্রটি একটু দেখে রাখবে এবং খাতায় লিখে রাখবে। ইনশাল্লাহ নেক্সট লেকচারে আমরা এটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো এতটুকুই ছিল আজকের লেকচার। সো এক নজরে আজকের ক্লাসের টপিকগুলো রিভিউ করে দেখে নিবে। আজকের ক্লাসটি যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের সাথেই থাকবে। ইনশাল্লাহ নেক্সট লেকচারে দেখা হচ্ছে এবং ম্যাথ অর্থাৎ এই সূত্রটি কয়েকটি অঙ্ক সলভ করবো ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।